ক্লাস 10 আজকে তোমাদের কাছে ভারতের কৃষিকাজ বিষয়ে বেশ কিছু অবজেক্টিভ কোশ্চেন আলোচনা করব। আগের একটা ক্লাসের ভিডিও দিয়েছিলাম, তাতে ছিল ভারতের সমস্ত কৃষিজ ফসলগুলো একসাথে কিভাবে অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, প্রকৃতি যেগুলো ছিল, এবং অর্থনৈতিক পরিবেশ, সেগুলো কিভাবে মনে রাখবে একটা ছকের মাধ্যমেই সবগুলো করে দেখিয়েছিলাম। তো যদি দেখা না হয়ে থাকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তাহলে কৃষিজ ফসল থেকে কোশ্চেন একটা থাকবেই, এবং এটা নিয়ে তখন আর চিন্তা করার মতো কিছু থাকবে না। আজকে যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। আমরা জানি ভারত কৃষি প্রধান দেশ, এবং ভারতের জনসংখ্যার বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে যুক্ত। আজকে সেই সমস্ত জিনিসগুলো কোশ্চেন আকারে পরপর দেখব। আচ্ছা, যদি ভারতের প্রথম কৃষিকাজ থেকে শর্ট কোশ্চেন করতে হয়, তাহলে ভারতের মানুষের প্রধান জীবিকা কী? আমি কোশ্চেনগুলো পূর্ণ বাক্যে বলে যাচ্ছি, কিন্তু পুরোটা হয়তো লিখছি না। তোমরা আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে পরপর লিখে নেবে। এরপরে হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য কী? দেখো উত্তরগুলো লিখে দিয়েছি। প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। এরপরে যদি কোশ্চেন করি যে ভারতে যে কৃষি জমি আছে, ভারতের টোটাল যে জমির পরিমাণ, তার মধ্যে শতকরা কত ভাগ কৃষি জমির পরিমাণ? না, সেটা 56%। এর পরের কোশ্চেনে যাব যে ভারতের যে মোট জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 65 থেকে 70% পর্যন্ত। তোমরা যেটা লিখবে সেটাই ঠিক। তাহলে কত পার্সেন্ট কৃষিজীবী? কারণ অনেক সময় তোমরা বিভ্রান্ত হয়, সেই জন্যই বললাম যেটা লিখবে সেটাই ঠিক। কোনো বইতে দেখবে 70% লেখা আছে, কোনো বইতে দেখবে 65% লেখা আছে। তো শতকরা ধরা হয়েছে 70% মতো। আমি প্রথমেরটাই লিখলাম 65%। আচ্ছা, এরপরে যদি কৃষিকাজের বিভিন্ন ভাগগুলো, অর্থাৎ ধরো বিভিন্ন যেটা ঋতুভিত্তিক কৃষি, বা কি কারণে অর্থাৎ কি উদ্দেশ্যে চাষ, এইরকমভাবে কৃষিকাজকে কতগুলো ভাগে ভাগ করব। তার মধ্যে প্রথম কথা যদি বলতে হয়, একটা কোশ্চেন আকারে বলে রাখি জাস্ট, যে কৃষিকাজ কি। এটার উত্তর লিখছি না, যথেষ্ট বড় হবে। সেটা হচ্ছে কৃষিকাজ হচ্ছে মানুষের প্রচেষ্টায়, মানুষ যখন ভূমি কর্ষণ করে বা পালন করে কোনো কিছু উৎপাদন করে, সেটাই হচ্ছে কৃষিকাজ। আচ্ছা, এখানে আমরা কি বলবো যে আমরা যেহেতু কৃষিজ ফসলগুলো নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে কৃষিকাজ হবে মানুষের প্রচেষ্টায় ভূমি কর্ষণ করে মানুষ যে শস্য উৎপাদন করে তাকে বলছি কৃষিকাজ। এই কৃষিকাজের যদি ঋতুভিত্তিক ভাগ করি, তাহলে খারিফ শস্য কোনগুলো? না, যেটা একদম মৌসুমি ঋতু আসে, অর্থাৎ বর্ষার প্রারম্ভে যে সমস্ত শস্যের চাষ করা হয়। এবং এটা দেখবে সবসময় মনে রাখা একটু কষ্ট হয়ে যায় তোমাদের পক্ষে, যে কোন সময় ফসলটা বপন করা হচ্ছে এবং কোন সময় ফসলটা কাটা হচ্ছে। তো বর্ষার শুরুতে, মানে ধরো জুন জুলাইতে যদি লেখো, কোনো ভুল নেই। এবং সবসময় হিসাব করবে 3-4 মাসের মাথায় ফসলটা কাটা হবে। তাহলে জুনে যদি করি, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হবে। তাহলে কৃষিকাজের পরেই যদি কোশ্চেন করি 6 ট্যাগে, সেটা কি? না, খারিফ শস্য কি? সাথে রবি শস্য কি? রবি শস্যটা মূলত হয় শীতকালে। ভারতে যেহেতু শীতকালে বৃষ্টিপাত হয় না, তাহলে এটা শীতকালে জলসেচের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে বলে রবি শস্য। একটু উদাহরণগুলো দিয়ে যাবে। যেমন যদি খারিফ শস্যের কথা বলি, তাহলে খারিফ শস্য মূলত হচ্ছে আমন ধানের চাষ হয়। আর যদি রবি শস্যের কথা বলি, তাহলে আমাদের এখানে যেটা চাষ হয়, গমের চাষ হয়, আলুর চাষ হয়। এরপরে আসছি জাইদ শস্য। জাইদ শস্য কাকে বলে? না, যেটা গ্রীষ্মকালে চাষটা পুরোটা গ্রীষ্মের শুরুতে হয়। গ্রীষ্মের শুরুতে বলতে কি,
ওটা যেমন বর্ষা শুরুতে বললাম জুন জুলাইতে, এটা ফেব্রুয়ারি মার্চে। তাহলে জায়দ শস্য ফেব্রুয়ারি মার্চে, এটা যদি বপন করা হয় মানে ফসলটা লাগানো হয় ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে, তাহলে মে জুন মাসে কাটা হবে। আচ্ছা, জায়দ শস্যের উদাহরণ দিয়ে দিবে, যেমন আউশ ধান, বাদাম। আমি সমস্তগুলো লিখছি না, যেগুলো বলছি সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতায় লিখে নিবে। আচ্ছা, এরপরে যদি বলি যে এই যে সেচের কথা বলছিলাম, সেচের ভিত্তিতে অর্থাৎ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে তো চাষটা হয়। তো সেচের ভিত্তিতে যদি হয় তাহলে আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, সেচন কৃষি, এই তিনটে ভাগ আছে। আর্দ্র কৃষি কোনটা? যেটা পুরোপুরি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে বর্ষাকালে লাগানো হয়। শুষ্ক কৃষি কোনটা? যেটাতে বৃষ্টিপাতের উপরেও নয়, আবার জলসেচের উপরও নির্ভর করে নয়। যেমন তিলের চাষ হয় বা বিভিন্ন ডাল জাতীয় শস্যের চাষ হয়, যেটা শীতের সময় ওই আলুর মানে আলু তুলে নেওয়া হলো, তারপরে ওই যে জমিটাতে সার থেকে গেল, ওই সময় ছড়িয়ে দিলে ওটা মোটামুটি মাস দুয়েকের মাথায় ফসলটা উঠে চলে আসে। তিল লাগানো হয়। আচ্ছা, তাহলে এটা গেল শুষ্ক কৃষি। সেচন কৃষিটা কি? যেমন গমের চাষ শীতকালে চাষ হয়, আলুর চাষ শীতকালে চাষ হয়, এবং মাঝে মাঝেই কিন্তু জলসেচ করতে হয়। এটা গেল শুষ্ক কৃষি, সেচন কৃষি। আচ্ছা, এখানে আরেকটা যেটা আছে কি উদ্দেশ্যে চাষ করা হয় সেটা বলছিলাম। জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি? যেমন ধানটা চাষ করা হয় নিবিড় পদ্ধতিতে, মূলত জীবিকার প্রয়োজনে, এবং মানে এখানকারই লোকজনদের চাহিদা, মানে আমি ভারতের ক্ষেত্রে কৃষিকাজ করছি তো, মানে ভারতেরই অধিবাসীদের খাদ্যের যোগান বা খাদ্যের চাহিদা মেটাতেই পুরোপুরি খরচ হয়ে যায়। কিন্তু বাণিজ্যিক কৃষি কোনটা? বা যেটাকে যেই ফসলটাকে বলছে অর্থকরী ফসল, মূলত সেটা খাওয়ার পারপাসে নয়, বিক্রি করে পয়সা আসার পারপাসে। যেমন ধরো তুলোর চাষ হচ্ছে, পাটের চাষ হচ্ছে। পাটটাও কিছুটা আমাদের এখানে লাগানো হয়, কিন্তু বেশিরভাগটাই রপ্তানি করে দেওয়া হয়। তুলোর কথা বলছি, তুলো আমাদের এখানে যেটুকু লাগানো হয়, তুলো রপ্তানি করা হয়, এবং তুলোর প্রকৃতিটাই বাণিজ্যিক। যেমন মিশরে প্রচুর তুলো উৎপন্ন হয়, আমাদের এখানেও কিছুটা ওই দীর্ঘ আঁশযুক্ত তুলো আমদানি করা হয়। তো এইগুলো কি মানে জীবিকার প্রয়োজনে নয়, এগুলো হচ্ছে অর্থ পাওয়ার জন্য, মূলত মানে বিদেশে রপ্তানি করে এইটা থেকে অর্থ উপার্জন করা হয়। আচ্ছা, এখানে বাগিচা কৃষি, যেমন চা, কফি, রাবার, এই সমস্ত ফসলের চাষগুলো কিন্তু দীর্ঘ বাগান তৈরি করে। আর জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে ছোট ছোট মানে জমির যে জোতগুলো হবে সেগুলো ছোট ছোট আকারের হয়। কিন্তু বাগিচা কৃষির ক্ষেত্রে জমির জোত অনেক বড়। বাণিজ্যিক কৃষিতে যেগুলো আমাদের এদেশের মানে অত জোত বড় নয়, যেহেতু জনসংখ্যার চাপ বেশি, ফলে আমরা যদি ইউএসএ বা কানাডার দিকে তাকাই, তো ওখানে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় যেগুলো, সেগুলোতে বিশাল বড় বড় যন্ত্রপাতি ইউজ করতে পারবে বলে সেই জন্য কিন্তু জমির জোতগুলো বেশ বড় রাখা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে শস্যাবর্তন কি। শস্যাবর্তন হচ্ছে একটা বছরের মধ্যেই একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ করে জমির উর্বরতা বজায় রাখার যে পদ্ধতি, সেটাকে বলছে শস্যাবর্তন কৃষি। আমি এর পরে একটা ক্লাস নেব, এই যে খারিফ শস্য, রবি শস্য বা যে অন্যান্য যে কৃষিকাজগুলো বললাম আর বলছি না, এইগুলোর প্রত্যেকটার পার্থক্য যাতে তোমরা সহজেই করতে পারো, সেই পার্থক্যগুলো নিয়ে একটা ক্লাস করব। আর এরপরে যদি কোশ্চেন বলতে হয়, তাহলে তুমি যদি খারিফ শস্যের উদাহরণ, রবি শস্যের উদাহরণ, জায়দ শস্যের উদাহরণ, জায়দ শস্য বলেছি কিনা খেয়াল নেই, তবে আউশ ধান, বাদাম, তৈলবীজের উদাহরণ সরিষা, তিল, বাগিচা ফসল, রাবার, সিংকোনা, এইগুলো তন্তু ফসলের তুলো, পাট উদাহরণ কিছু পড়বে, আমি লিখলাম না, তোমরা লিখে নিবে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে হর্টিকালচার।
হর্টিকালচারটা কি না, মূলত বিভিন্ন শহর বা নগরের উপকণ্ঠে ফুল ফল এবং সবজির চাষ হয়, যেগুলো ট্রাক মারফত শহরের বিভিন্ন অঞ্চলে মানে পৌঁছে দেওয়া হয়, বাজারের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া হয়। এই যে ট্রাকে করে পৌঁছে দেওয়া হয় বলে এর আরেকটা নাম হচ্ছে ট্রাক ফার্মিং। আচ্ছা, এখানে দেখো আমি বললাম যে হর্টিকালচার পদ্ধতিতে, হর্টিকালচার বা উদ্যান কৃষি, ফুল ফল ও সবজির চাষ হয়। তো তার আবার 3টে নাম আছে, আমি নামগুলো লিখে নিচ্ছি। ট্রাক ফার্মিং এ আছে ফ্লোরিকালচার, বিভিন্ন ফুলের চাষ হয়, এই গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, ডালিয়া ইত্যাদি ইত্যাদি। ফলের চাষ যেটা, সেটা হচ্ছে পোমাম কালচার। আম, জাম, পেয়ারা, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি মানে বাগান করে শহরের উপকণ্ঠে ফলের চাষ। ওলেরিকালচার, বিভিন্ন ধরনের কপি, পালং শাক, নানান ধরনের শাকসবজি চাষ হচ্ছে, শাকসবজির চাষটাকে বলছি ওলেরিকালচার। আচ্ছা, এইগুলো গেল মোটামুটি কৃষি সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন ছিল। এরপরে আমরা সবুজ বিপ্লবের কথা একটু আসবো। সবুজ বিপ্লবটা কি না, সবুজ বিপ্লব হচ্ছে আমাদের 1960-এর দশকে পাঞ্জাব তথা উত্তর পশ্চিম ভারতে, সব সময় ম্যাপটা নিয়ে বসবে, পাঞ্জাব তথা উত্তর পশ্চিম ভারতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয়, জলসেচ, উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করে। এই যে কৃষিক্ষেত্রে প্রচুর উৎপাদন, এটা কি বলছে কি সবুজ বিপ্লব। আচ্ছা, সবুজ বিপ্লব কি যদি বলি, তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে না, ডক্টর নরম্যান বোরলগ। জনক শুধু লিখে দিচ্ছি। এটা হচ্ছে সবুজ বিপ্লবের জনক। কোশ্চেনটা তোমরা ঠিকঠাক করে লিখবে। আচ্ছা, এই যে সবুজ বিপ্লব বললাম, এটা কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে, কিন্তু যদি এই জিনিসটা যদিও মানে কৃষিজ ফসলের ক্ষেত্রে নয়, তবু কয়েকটা টার্ম বলে দিলে তোমাদের জিকের ক্ষেত্রেও কাজে লাগবে। সেটা হচ্ছে শ্বেত বিপ্লব কাকে বলে। যখন দুধের উৎপাদন প্রচুর হয় তখন তাকে বলছে শ্বেত বিপ্লব। নীল বিপ্লব যখন মাছের উৎপাদন প্রচুর হয়। হলুদ বিপ্লব যখন তৈলবীজের উৎপাদন প্রচুর হয়। শুধু মাছ লিখছি, তৈলবীজ লিখছি। উৎপাদন শুধু নয়, উৎপাদনটা যখন প্রচুর পরিমাণে হয়। এছাড়া গোল বিপ্লব বলে যখন আলুর চাষ প্রচুর হয়। শুধু উৎপাদন নয়, আবারও বলছি প্রচুর পরিমাণে উৎপাদন হলে। এরপরে আমরা দেখব যে ধান, গম, আখ, মিলেট, কার্পাস, চা, কফি, মানে এই সমস্ত কৃষিজ ফসলগুলো উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। এবার ধান উৎপাদনে যদি দেখি, এটা ভারতে। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখা, এই যে কৃষিজ ফসল উৎপাদনের পরিমাণটা কিন্তু বিভিন্ন সময়ে বা বিভিন্ন বছরে পাল্টে পাল্টে যেতে পারে। মানে ধরো 15 সালে একটা রাজ্য প্রথম হলো, মানে 16 সালেও একটা রাজ্য প্রথম হবে এরকম নয়, বা 15-16 হয়তো একটা রাজ্য প্রথম হলো, কিন্তু 20 সালে গিয়ে
ওই রাজ্যের স্থান, যে হয়তো প্রচুর উৎপাদন করছিল সে একটু পিছিয়ে গেল, যে একটু কম ছিল সে হয়তো প্রথম স্থানটা দখল করলো। সেক্ষেত্রে তোমরা সালটা অবশ্যই মেনশন করে দিবে। সালটা হলে কি না, আমি এই সালের তথ্য অনুযায়ী তথ্যটা প্রেজেন্ট করছি, তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। এবং এক্ষেত্রে 20 সালে দাঁড়িয়ে 20 সালের ডেটাটা পাওয়া সম্ভব হয় না, একটু পিছনের দিকে ডেটাই আমাদের তুলে ধরতে হয়, কারণ সেটাই সামনে আসে। তো আমি এখানে যে ডেটাটা তুলে ধরছি সেটা 16 সালের উৎপাদন অনুসারে। আমার এটাই বলার উদ্দেশ্য যে তোমরা ডেটাটা কিন্তু মানে সালটা কিন্তু মেনশন করবে, না হলে কিন্তু তথ্যটি ভুল হয়ে যেতে পারে। এবং বর্তমানে যদিও ওই স্থান ওই রাজ্য পিছিয়ে যাক, কিন্তু তুমি যেহেতু সালটা উল্লেখ করেছো যে ওই সময় প্রথম স্থান, তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক থাকবে। এবার আমি যেটা 16 সালের ডেটা বলছি সেটা ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। তাহলে এখানে 2016 সালে ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। এরপর যদি গম উৎপাদনে দেখি, আখ উৎপাদনে দেখি, দুটোই কিন্তু উত্তরপ্রদেশ। আচ্ছা, এরপরে আমরা কার্পাসে জানি যে কার্পাস হচ্ছে দক্ষিণ ভারতের, অর্থাৎ কৃষ্ণ কার্পাস মৃত্তিকাতে চাষ হয়। কার্পাস উৎপাদনে গুজরাট মহারাষ্ট্রই মূলত চাষ হয়, কিন্তু প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? আসাম। আর কফি উৎপাদনে হচ্ছে কর্ণাটক। যেটা মিলেট উৎপাদন, তার মধ্যে জোয়ারে হচ্ছে মহারাষ্ট্র, আর বাজরা আর রাগিতে হচ্ছে রাজস্থান। আচ্ছা, এরপরে দেখবে গবেষণা কেন্দ্রগুলো মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। ধান গবেষণা কেন্দ্র যদি দেখি, আমি গবেষণা কেন্দ্র আরেকটা, এটা উৎপাদনে প্রথমের দিক থেকে করেছি। আচ্ছা, এখানে যদি গবেষণা কেন্দ্রগুলো করি, তাহলে ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে না, পশ্চিমবঙ্গেই আছে। পশ্চিমবঙ্গের চুঁচুড়া, এছাড়া আছে উড়িষ্যাতে ধান গবেষণাগারটা আছে উড়িষ্যার কটকে। আচ্ছা, গম গবেষণাগার যদি দেখি, তাহলে দিল্লির পুসা। যদিও গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, ওই উত্তরপ্রদেশ সহ ওই অঞ্চলটাতে প্রচুর গমের চাষ হয়। আখ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম, এবং আখ যে গবেষণাগার সেটা উত্তরপ্রদেশেরই লখনৌ। আমি শুধু লখনৌটা লিখছি, তোমরা লিখবে উত্তরপ্রদেশের লখনৌ। আচ্ছা দেখো, কার্পাস উৎপাদনে মহারাষ্ট্র, তো মহারাষ্ট্রেরই নাগপুর হচ্ছে কার্পাস গবেষণা কেন্দ্র। শুধু নাগপুর লিখবে না, মহারাষ্ট্রের নাগপুর লিখবে। কর্ণাটক কফি উৎপাদনে প্রথম। কফি গবেষণাগারটা হচ্ছে কর্ণাটকেরই চিকমাগালুর। আর চা যেটা উৎপাদনে প্রথম আসামেরই জোড়হাট। আচ্ছা, এখানে পার্টটা লেখা নেই, পার্টেও পশ্চিমবঙ্গে যেহেতু একটু জানিয়ে রাখি তোমাদের জিকের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। তাহলে এগুলো গেল কি, সবগুলো হচ্ছে গবেষণা কেন্দ্র। আর এটা হচ্ছে উৎপাদনে প্রথম রাজ্য লেখাই আছে। উৎপাদনে ভারতে প্রথম। আচ্ছা, এবারে বেশ কিছু নিকনেম অর্থাৎ বেশ কিছু নাম রাখা হয়েছে। কীরকম
ভারতের শস্যের গোলা কাকে বলে? সেটা হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারত, যেখানে সবুজ বিপ্লব হয়েছিল, ভারতের শস্য গোলা। আচ্ছা, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 মানে শর্ট কোশ্চেন হয়ে গেল। 37-এ যদি দেখি, আমি কি বলছিলাম যে কি নিক নেম কতগুলো, সেটা হচ্ছে ভারতের শস্যগুলা। সেটা হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম ভারত। এই এরকম করে লিখবে না, আমি জায়গা নেই বলে লিখলাম উত্তর ও উত্তর পশ্চিম ভারত। এরপর যদি দক্ষিণ ভারতের গোলা বলি, মানে দক্ষিণ ভারতের ধানের গোলা, তাহলে হচ্ছে গোদাবরী আর কৃষ্ণা নদীর অববাহিকা। দেখবে ম্যাপে গোদাবরী আর কৃষ্ণা নদীর যে মোহনার মুখটা একই জায়গাতে, এবং ভারতের দক্ষিণ থেকে এলে যে প্রথম খাঁজটা, ওই খাঁজের ওইখানটাতে গোদাবরী এবং কৃষ্ণার অববাহিকা অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয় বলে দক্ষিণ ভারতের ধানের গোলা। এটা কি উত্তর লিখবে? গোদাবরী কৃষ্ণা অববাহিকা। এরপর যদি বলে ভারতের গম বলয় কাকে বলে, সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা। আচ্ছা, সাদা সোনা কাকে বলে? কার্পাসকে। সোনালী পানীয় কাকে বলে? সোনালী পানীয় কাকে বলে? চাকে। ভারতে মশলার বাগান কাকে বলে? কেরালাকে। আচ্ছা, চায়ের বাগান আসাম, কফির পাত্র কর্ণাটক। চিনির বাটি। আর কিছু নেই, যেখানে মানে উৎপাদনের যেই রাজ্যগুলো প্রথম, সেটাই উত্তর। আমি এই জন্য পরপর পাশাপাশি লিখলাম। এখানে গবেষণা কেন্দ্রগুলো দেখালাম, এই রাজ্য থেকেই নামগুলো এসেছে। চিনির বাটি কাকে বলে? উত্তরপ্রদেশকে। বানান করে লিখবে কিন্তু, উত্তরপ্রদেশ। আচ্ছা, তৃষ্ণার্ত ফসল কাকে বলে? একটা কোশ্চেন আছে। সেটা ধান। ধান চাষের প্রথম অবস্থায় প্রচুর, মানে গাছের গোড়াতে জল দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ, মানে চারা গাছটা বড়, একমাত্র শুধুমাত্র কাটার সময়টাতেই শুকনো আবহাওয়া দরকার হয়, নাহলে প্রচুর ধানের প্রয়োজন হয় বলে কিন্তু ধানকে বলা হয় কি? তৃষ্ণার্ত ফসল। আচ্ছা, আমার মনে হচ্ছে সমস্ত কিছু কোশ্চেন হলো। একটা জিনিস কোশ্চেনে আছে, সেটা হচ্ছে চোলাম কি? দক্ষিণ ভারতের জোয়ার। 47-এর দাগি। এটা দক্ষিণ ভারতে জোয়ারকে বলে। আচ্ছা, দক্ষিণ ভারতে রাগিকে বলে মনুয়া। এটাও দক্ষিণ ভারতে রাগিকে। এই মোটামুটি। আর এখানে বেশ কতগুলো কমা দিয়ে রেখেছি, মানে এক কথায় দেখতে গেলে 50টা, এখানে 47টা হয়েছে। আচ্ছা, চেষ্টা করি আর কিছু মনে করা। সেটা হচ্ছে ICAR এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল of Agricultural Research।
আচ্ছা, রেটন প্রথা কি? রেটন হচ্ছে ওই যে আখের গোড়াটা কেটে দেওয়ার পরে যে ওখান থেকে নতুন করে আখের উৎপাদন হচ্ছে। আচ্ছা, রেটন প্রথা অর্থাৎ আমার যতটুকু মনে পড়লো কোশ্চেন 49-এ শেষ হলো। 50টার বেশি কোশ্চেন, আরও কতগুলো কোশ্চেন যেহেতু আলোচনা হয়েছে। আর যদি কিছু কোশ্চেন থাকে পরে, আমি তো বলছি পার্থক্যের জন্য আরেকটা ক্লাস করব। আর তোমাদের যদি এর মধ্যে কিছু অসুবিধা থেকে থাকে বা এই প্যাটার্নে পড়তে গিয়ে দেখবে এইভাবেই তৈরি করবে, তাহলে কিন্তু কোনো শর্ট কোশ্চেন ভুল হবে না। এই পাশাপাশি রেখে কম্পেয়ার করলে সব জিনিসগুলো ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, অসুবিধা থাকলে কমেন্ট করবে।